মানুষের জন্য কাজ করতে আসছেন, রাজনীতি করতে আসছেন, আপনি এমপি হবেন। এমপি হওয়ার জন্য মানুষের এত, বাংলাদেশের রাজনীতিবিদদের এত যে আকাঙ্ক্ষা, এটাতে আমি একটু অবাক হই। কারণ বেসিক্যালি এমপিত্ব আপনাকে বিশেষ কিছু দেওয়ার কথা না, শুধুমাত্র মানুষের সেবা করা ছাড়া। যদি আমি একদম লজিক্যালি বলি, আমাদের যে রাষ্ট্রীয় আইনি ফ্রেমওয়ার্ক সেটার মধ্যে থেকে বলি, তাহলে এখানে আপনি এমপিত্ব মানে হচ্ছে আপনার কোনো এক্সট্রা পাওয়ার নাই, বরঞ্চ আপনাকে সবসময় জবাবদিহিতার মুখোমুখি থাকতে পারার কথা। এমপির দেখবেন যে আলাদা কোনো অফিস নেই, এখানে মেয়রের অফিস থাকে, এখানে মন্ত্রীদের অফিস থাকে। এমপির নির্দিষ্ট কোনো তার এলাকা ভিত্তিক অফিস থাকে না, এটা পার্লামেন্টে থাকে। পার্লামেন্টে একটা রুম থাকে 300 পার্লামেন্টেরিয়ানের, বাট তার কোনো এলাকা ভিত্তিক অফিস থাকে না। তার মানে এইটার মধ্য দিয়ে কিন্তু বোঝা যায় যে আপনি এমপি হবেন একটা এলাকায়, সেই এলাকা থেকে পার্লামেন্টে যাবেন, কথা বলবেন, আপনি আপনার দাবি দেওয়া, আপনার জনগণের দাবি দেওয়া তুলে ধরবেন, দেন ইউ কাম ব্যাক টু রিয়েলিটি। আপনি এলাকায় আপনাকে সময় দিতে হবে, মানুষের সাথে সংযোগ রাখতে হবে। আপনার তো কিন্তু কোনো এমপি হলে কোনো উন্নয়ন কার্যক্রমে আপনি লিগেলি আপনি বাউন্ড হতে পারবেন না, উন্নয়ন কার্যক্রমে আপনি সংযুক্ত হতে পারবেন না, বরঞ্চ এটা বাধা দেওয়া উচিত। সো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে কখনো ঠিক হয় নাই, যে এমপিরা কিন্তু উন্নয়ন কার্যক্রমে সংযুক্ত হয়। শুধু তাই না, এক একটা দলে এমপি কেন্দ্রিক পাওয়ারের বলয় তৈরি হয়, যারা পার্লামেন্টে যেতে পারে। যেভাবে লেখা থাকে আইন প্রণেতারা কি কি করতে পারবেন, সেই কাগজের লেখার সাথে বাংলাদেশে তার প্র্যাকটিস আমরা কখনোই দেখি না। বাংলাদেশে প্র্যাকটিস হয় না, কিন্তু তারপরও বছরের পর বছর অনেক মানুষ এমপি হতে চায়। এটা অদ্ভুত না যে কাগজে কলমে প্র্যাকটিসটা হয় বলেই হয়তো হতে চায়। এটাই আমাদেরকে লজিক্যালি এখন ধরে নিতে হবে। তাহলে তার মানে উল্টো প্র্যাকটিসটা করার জন্য এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীরা আছেন তারা এমপি হতে চান। কিন্তু আমি যখন এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা দেখি, আমার নিজের মধ্যে অতটুকু কনফিডেন্স হয়তো গ্রো করতে অনেক সময় লাগবে, যে আমি অতটুকু আত্মবিশ্বাসী হব যে আমি এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবো, যে কোনো ধরনের পাওয়ার ছাড়া, কোনো ধরনের ওই লেভেলের পাওয়ার ছাড়া এবং জনগণের জবাবদিহিতার মুখোমুখি থাকা, একই সাথে স্টেটের জবাবদিহিতার মুখোমুখি থাকা, একটা মিডল গ্রাউন্ড হচ্ছে পার্লামেন্টারিয়ানরা। সো এই মিডল গ্রাউন্ডে অবস্থান করার জন্য বাকিরা এত উৎসুক, বাংলাদেশের এই আপামর এই রাজনৈতিক দলের সকল নেতারা এত উৎসুক, কিন্তু আমি তো দেখছি যে এইখানে এই পুরো যে সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে পুরোটাই গলদ আছে, এবং তারা যেটা ভাবছেন সেটা সেভাবে না ঘটাটাই সমীচীন, বরঞ্চ উল্টাটা তারা করবেন বলেই হয়তো এত আগ্রহী। কিন্তু সেটার পরেও যারা এখন নির্বাচন করছেন, আমরা এটাও নিশ্চয়ই ভাবি না যে এটা ওভার দ্য নাইট আমরা চেঞ্জ করতে পারবো, আমাদেরকে কথা বলতে থাকতে হবে। কিন্তু যারা মাঠের ময়দানে নেমেছেন, তাদের যে প্রচারণার সময় তাদেরকে যে হামলা করা হচ্ছে, এটার তো একটা বিহিত হওয়া দরকার। আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা, এইটা একটা খুবই আমাদের জন্য গণতান্ত্রিক উত্তরণের পথে একটা বড় পরিমাণ বাধা, এবং এইটার কারণে এই যে রাজনৈতিক সহিংসতা এবং আপনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা শান্তিপূর্ণ না বিধায় আমাদেরকে কিন্তু এই যে 17 বছরের এই আমল দেখতে হয়েছে, আগে আমাদের সেনা শাসন দেখতে হয়েছে, আমাদেরকে 1-11 দেখতে হয়েছে, সবকিছু কিন্তু রাজনৈতিক সহিংসতা এবং শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফারের অভাবে। রাজনৈতিক দলগুলোরও সেই দায়িত্ববোধের জায়গাটা থাকতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের কথা যদি বলি, নির্বাচন কমিশনকে আপনি কি খুব কার্যকর ভূমিকায় দেখছেন কিনা? এটা আমাদের অভিজ্ঞতা তো আসলে অন্য দলগুলোর চেয়ে অনেক আলাদা হবে, কারণ আমরা দল গঠনের পরপরই যখন নিবন্ধন এই কেন্দ্রিক কার্যক্রমে সংযুক্ত হই, তখন থেকে কিন্তু নির্বাচন কমিশনের যে তার যে একটা অন্তঃশ্বাস শূন্যতা, সেটা আমরা টের পেয়েছি, এটা কাঠামোগতভাবেই টের পেয়েছি। এবং তাদের আসলে কোনো ধরনের যৌক্তিক অবস্থান নেওয়ার কোনো ধরনের ক্যাপাবিলিটি নাই এই নির্বাচন কমিশনের। এটার পরেও আসলে নির্বাচনে সবাই এগিয়ে যাচ্ছে, এটা একটা অদ্ভুত বিষয়। এটা আমি জানি না, এটা আমাদের পলিটিক্যাল হিস্টোরিয়ান যারা আছে তারা এটাকে একটু খোলাসা করে বলবেন নিশ্চয়ই পরবর্তীতে। কিন্তু আমার কাছে এটা খুবই অদ্ভুত যে এরকম একটা নির্বাচন কমিশনের কাছে নিজেদের দায় দায়িত্ব দিয়ে, জীবনের নিরাপত্তা সঁপে দিয়ে তারপর সবাই নির্বাচনে যাচ্ছে। নির্বাচনে যেতেই হবে, এটা একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। কিন্তু নির্বাচন কমিশনকে আসলে চোখে চোখে রাখাটা আমাদের জন্য খুবই দরকার। এটা শুধু এনসিপি হয়ে বলছি না, এটা সকলের জন্যই খুবই দরকার। এবং নির্বাচন কমিশন আসলে কত মাত্রায় অগ্রহণযোগ্য, এটা আপনারা আজকে যে হামলাটা হয়েছে এটার পরবর্তীতে তাদের রেসপন্স দেখলেও বুঝতে পারবেন। লিখিত অভিযোগ কি করেছে নির্বাচন কমিশনের কাছে এনসিপি? হ্যাঁ, এইটা লিখিত অভিযোগ যাবে, এবং সেই সাথে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় প্রচারণার যেই প্যারামিটার এবং যেই কৌশল তারা ঠিক করে দিয়েছেন নির্বাচন কমিশন, একটা সিঙ্গেল কৌশলও মানা হচ্ছে না। তাহলে যারা এখন রুলস মানবে তারা এখন নির্বাচনে ব্যাকফুটে থাকবে। আপনি ব্যাপারটা দেখেন, রুলস মানলে আপনি ব্যাকফুটে থাকবেন, যদি আপনি রুলস না মানেন
সেক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। সেই ইভেন একটা বড় দলের আচরণবিধির জায়গাটায় অনেকেই অনেক কিছু মানছে না। সার্জিস আলমের নামে অভিযোগ এসেছে, অনেকেই অভিযোগ করেছেন তিনি তোরণ বানিয়েছেন, তোরণ তো বানাবার কথা না। অনেকে পোস্টার, রঙিন পোস্টার ছাপাচ্ছেন, সেটা ছাপাবার কথা না। আমি মোস্তফা কামাল আপনাকে একটু এই পর্যায়ে শুনতে চাই, তাহলে এই যে আচরণবিধি লঙ্ঘন করছে প্রতি মুহূর্তে প্রার্থীরা বা লঙ্ঘিত হচ্ছে, সেটার ব্যাপারে আপনি কি নির্বাচন কমিশনকে কোনো ভূমিকায় দেখতে পাচ্ছেন? নির্বাচন কমিশনের প্রথাগতভাবে ভূমিকা যেটা একটু সতর্ক করা, শুধু শোকজ, এর বাইরে খুব কিছু একটা কিন্তু আমরা আজ পর্যন্ত ওইভাবে দেখিনি। আবার বাস্তবতাও মানতে হবে, যতই আমরা বলি যে নির্বাচন কমিশনের হাতে অনেক কিছু, প্র্যাকটিক্যালি অনেক কিছু না। সর্বশেষ যিনি বর্তমানের আগের জন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, বেশ সাহসী মানুষ ছিলেন তিনি, প্রশাসনিকভাবে বোদ্ধা মানুষ ছিলেন, কাজী হাবিবুল আউয়াল। তো একবার ডিসি সম্মেলনে ডিসিএসপিদেরকে নিয়ে যখন তিনি বসলেন, তিনি বোঝাতে চাচ্ছিলেন যে তার কত সক্ষমতা। আপনার কথা মনে থাকার কথা, ডিসিএসপিরা তখন শীষ মেরেছিলেন। তিনি কষ্ট পেয়েছিলেন যে ওনার কথার সময় ওনাকে ব্যঙ্গ করে বা শীষ মারে। ওই শীষ মারাটা সঠিক, কারণ ওরা হচ্ছে সক্ষম। ডিসিএসপিরা হচ্ছে নির্বাচনের সময় বেশি ক্ষমতাবান, এমনকি ওসি সাহেব, ইউএনও সাহেবরাও। তো এই বাস্তবতার থেকে তো 5 আগস্টের পর আমরা বের হতে পারতাম। 5 আগস্টের পর আমরা সংস্কার নিয়ে প্রত্যেকটা দিন মুখে ফেনা তুলে ফেলেছি, শুধু সংস্কার আর সংস্কার। কোনো দল থেকেই এভাবে বলা হয়নি যে তাদের নাম হচ্ছে এমপি, তো তারা মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যাবতীয় কাজে তারা থাকবেন। তো পার্লামেন্টের কাজটা কি? আইন মেরামত করবেন, আইন সংস্কার করবেন, প্রয়োজনে নতুন আইন তৈরি করবেন, অথবা দেশের যিনি যারা সরকারে থাকে সরকারকে চোখে চোখে রাখবে। আইন প্রণেতাদের কিন্তু এই এখতিয়ার আছে কাগজে কলমে, কিন্তু আমরা দেখছি আইন প্রণেতারা আইনের ধারে কাছেও যান না। সংসদে যতক্ষণ থাকেন টেবিল কিলাম, হ্যাঁ না বলেন জোরে জোরে, এর বাইরে তাদের খুব একটা কাজ আমরা কিন্তু দেখি না। আর বিভিন্ন রুমে রুমে ঘুরেন, আর সচিবালয় মন্ত্রীদের রুমে রুমে যান। রাস্তার বরাদ্দ, টিনের বরাদ্দ, গমের বরাদ্দ, ব্রিজের বরাদ্দ, এটা কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের কাজ না। 5 আগস্ট পরবর্তীতে আমরা এখানে কিন্তু একটা সংস্কার আনতে পারতাম, কিন্তু আপনি খেয়াল করে দেখুন এই নিয়ে আলোচনাও তেমন হয়নি, কোনো দল থেকে এই নিয়ে কথা বলা হয়নি। তার মানে হচ্ছে কি, খাইদাই তরিকায় অভ্যস্ততা তারা অক্ষুণ্ণ রাখতে চান, যে কারণে ক্ষমতার একটা মোহ। এখন পর্যন্ত কোনো প্রার্থীকে আমি গণমাধ্যমের জায়গা থেকেও পাইনি যে তিনি বিজয়ী হলে সংসদে আইন বিষয়ে কি ভূমিকা রাখবেন, কোন আইনটা মেরামত করবেন। সেখানে তো একটা বড় প্রশ্ন আছে, এবং এই যে সংস্কারের আলাপ যেটি আপনি তুললেন, সেই সংস্কারগুলো নিয়ে বসেছে তো আসলে রাজনীতিবিদরা, এবং রাজনীতিবিদরা যদি, যেটা আবার সামন্ত শারমিন বললেন, সেভাবেই যদি ভেবে থাকেন, তাহলে তারা এই সংস্কারে হাত দিবেন কেন? এই প্রশ্নটা আসলে সময়টাই বা নষ্ট করবেন কেন? জি, তারা ওখানে বসলেন, খাইলেন দাইলেন, গাল গল্প করলেন, গণমাধ্যমে শিরোনাম হলেন। প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম? যাবতীয় কিন্তু পুরনো বন্দোবস্তই, একদম পুরনো সব চর্চা আবার তাদের কথার মধ্য দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে যে তারা আসলে কি চাচ্ছেন। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু কথাটা বলে ফেলেছেন, সাহস করে বলেন আর না বুঝে বলেন আর বুঝেই বলেন, বলে কিন্তু ফেলেছেন যে ঘি আমাদের খাওয়া লাগবেই, আঙ্গুল বাঁকা করে হলো ঘি খাবো। তাদের আমির আবার এক পর্যায়ের ব্যাখ্যা দিয়ে ফেলেছেন যে মানুষ ভোট দিক আর না দিক, ক্ষমতায় আমাদের যেতে হবে, অর্থাৎ মতলব কিন্তু অত্যন্ত পরিষ্কার। তো এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? প্রথমত জনগণকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, দ্বিতীয়ত বিএনপির পজিশন ভালো সেটা জামাত কিন্তু ভালো করে বুঝছে, অন্তত নির্বাচনের মাঠে, একটা রাজনীতির মাঠ। আসলে বিভ্রান্তি একটা ফেজে হচ্ছে না, নানান লেয়ারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, আবার ওই বিভ্রান্তিকর তথ্যকে ব্যবহার করে আবার পাল্টা বিবৃতি, এই নানান কিছু থাকে। এগুলো আমার কাছে মনে হয় যে এখানে আর নতুন করে বলার কিছু নেই। রাজনীতিতে ওই যে কি বলে, পারফরমেন্সটাই আসল, কে কি পারফর্ম করলো এবং সেটা কতটুকু টেলিকাস্টেবল হলো, কতটুকু আপনি মানুষজনকে আনন্দ দিতে পারলেন, বিনোদন। মানে রাজনীতিটা এখন যেটা দাঁড়িয়েছে যে এটা এক ধরনের বিনোদনের বিনোদন হিসেবে মানুষ আসলে মানে এটাকে মানুষ আসলে এখন কোনটা পাচ্ছে? আমি যদি বলি যে সেই বিনোদিত হচ্ছে নাকি আসলে বিভ্রান্ত হচ্ছে? তবে এখানে ভয়ঙ্কর যেটা, যে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য, এটা ধরেন আমি যখন বায়োমেট্রিক হয়েছিল আমাদের দেশের সবার নাম্বার, আপনার মনে আছে নিশ্চয়ই, সেই সময় বায়োমেট্রিক কেন নেওয়া হবে সেটা নিয়ে একটা রিটও হয়েছিল। সেই সময় আমি 2 বছর আমার সিমি আমি রেজিস্টার করিনি। সো এরকম প্রতিবাদ জানানোর এক ধরনের ছিল, যেটা হচ্ছে আমার ব্যক্তিগত তথ্য আমি কেন রাষ্ট্রকে দিব, সেই ক্ষেত্রেই আমার এরকম কনজারভেটিভনেস ছিল। কিন্তু এখানে ব্যক্তিগত তথ্য, আমার বিকাশ নাম্বার, অমুক তমুক সব কিছু তো আসলে মানুষের কাছে, মানে এই যে সিভিলিয়ানদের কাছে চলে যাওয়া, এটা তো আরও ভয়ঙ্কর,
তাই না? এরকম এই তথ্য নিয়ে তথ্য বিভ্রাটের মধ্য দিয়ে আসলে নানান কিছু ফাংশন করছে এখন এই মুহূর্তে। আবার এটাকে অন্যায়ের পর্যায়েও কিন্তু আপনি ফেলতে পারছেন না, কারণ এরকম কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক নাই, এটা নতুন বাংলাদেশে এই ধরনের কার্যক্রম কিন্তু আবার নতুন। অন্যদিকে এটা কি অন্য কোনো ক্ষেত্রে হচ্ছে না, অপোজিশনের থেকে হচ্ছে না? এটা তো এই ঘটনা তো অপোজিশনের ক্ষেত্রেও ঘটে। এটা আরেক রকম করে তারা আওয়াজটা দেন, এটা একরকম হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে তথ্য নিয়ে মানে সিভিলিয়ানদের কাছে আমাদের আপামর সাধারণ মানুষের যে তথ্য, মানে রাজনৈতিক কর্মীরা তো কোনো প্রফেশনাল বডি না, তাদের কাছে এই ধরনের তথ্য যাওয়া বা তাদের এটা সংগ্রহ করা এটা তো খুবই অন্যায়। কারণ আপনি একই সাথে এই তথ্যটা তো আপনার একটা কাগজ মিসপ্লেসও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই কাগজটা তো অন্য কারো হাতেও পড়তে পারে যার ইল ইন্টেনশন আছে। আপনার নিয়ত হয়তো ভালো ছিল কিন্তু আপনার ইল ইন্টেনশন আছে। কিন্তু বিকাশ নাম্বারে তো আসলে টাকা অর্থ লেনদেন ছাড়া আর কোনো কিছুই ঘটে না। যখন আপনি বিকাশ নাম্বার নেন কারো কাছ থেকে, তাহলে বিশেষ করে ভোটের সময়ে, তখন কিন্তু এটা একদম একমাত্র একটাই বিষয় নির্দেশ করে, সেটা হচ্ছে আপনি তাকে কোনো না কোনোভাবে কিছু অর্থ পাঠাবেন। বিকাশে অন্য কিছু পাঠানো যায় না। আপনি যেটা 10 টাকা পার হেড 10 টাকা হচ্ছে খরচ করতে পারবেন আপনি, সেখানে নিশ্চয় আপনি 10 টাকা পাঠাচ্ছেন না তার বিকাশ নাম্বারে, তারপরে উনি ভোটটা দিয়ে, এটাও অন্যায়। আপনি খরচ করতে পারবেন, তাকে এক কাপ চা খাওয়াতে পারবেন, কিন্তু 10 টাকা পাঠালে তো আবার ক্যাশ আউট চার্জও তো আছে মানে ওই হিসাবে। হ্যাঁ, সেটা তো আছেই। সো 10 টাকাও তো আপনি পাঠাইতে পারতেছেন না। সো আমার কাছে মনে হয় যে এটা উভয় দিক থেকে, এটা আপনি তথ্যের জায়গা থেকেও যদি দেখেন এটা একটা মানে ভায়োলেশন, এবং অন্য জায়গা থেকে যদি দেখেন যে নির্বাচনী যে অ্যাঙ্গেল এবং এটার যে নীতি নৈতিকতার অ্যাঙ্গেল, সেখান থেকেও এটা ভায়োলেশন। দুই জায়গা মানে বিধি এবং নীতি নৈতিকতা সব দিক থেকে এটা আপনার কাছে ভায়োলেশন মনে হচ্ছে। মোস্তফা কামাল, আপনার অবশ্যই ভায়োলেশন। আরও বিপজ্জনক যেটা, যে নির্বাচনে যে কিছু চাঁদাবাজি করা, বকরাবাজি করা, তোলাবাজি করা, এগুলোর মধ্যে একটা লাজ শরমের বিষয় ছিল একটা সময় পর্যন্ত, গোপনে করা বা কাউরে দান দেয়া, অনুদান দেয়া, খয়রাত দেয়া বা ভিক্ষা দেয়া, যেটাই দেন, একটা লুকোচুরির বিষয় ছিল। এবার খেয়াল করবার মতো বিষয় প্রকাশ্যে হচ্ছে, ঘোষণা দিয়ে এবং হচ্ছে। রাতের ব্যাপার ছিল, আমরা ছোটবেলায় যেটা রাত শুনেছি বিরাতের আসলে। বিষয় ছিল। জি। এবার কিন্তু এটা একেবারে অনেকটা এত আনুষ্ঠানিক হয়ে গেছে, বা এটার মধ্যে একটু বড়াই বড়াই ভাব আছে যে আজকে কার কত কালেকশন হয়েছে সেটা আবার জানাচ্ছে, মানে এক ধরনের স্বচ্ছতা দেখাচ্ছে, ইমানদারি দেখাচ্ছে। এটা কিন্তু আমাদেরকে শুধু পুরনো বন্দোবস্তই না, আরও একটা বর্বরতার দিকে নিয়ে যাচ্ছে। কারণ আপনি ভোট দিবেন টাকার বিনিময়ে বা কোনো অর্থের বিনিময়ে বা অন্য কোনো সুবিধার বিনিময়ে, লুকোচুরির এই বিষয়টা যখন প্রকাশ্যে এসে গেলো, এবার শঙ্কা জাগে যে ভবিষ্যতে আরও কত দিকে যেতে পারে। দ্বিতীয়ত যেটা বললেন তথ্যের বিষয়, যেই কারো তথ্যই হোক, তথ্য বড় দামি জিনিস। একদম কোনো ক্ষমতাবান লোক না, নিরীহ লোক, সেও যদি কারো তথ্য বেশি জানতে চায়, আমরা কিন্তু মার্ক করি তারে যে তার মতলব খারাপ আছে। নিয়ত পরিষ্কারের কোনো কারণে নেই। সামান্তা যেটা বললেন যে হয়তোবা নিয়ত পরিষ্কার, এখানে নিয়ত পরিষ্কারের কোনো সুযোগে নেই। গেল দ্বিতীয় দিক। তৃতীয় দিক, এমনিতেই নির্বাচন কমিশন অতীতের যে কোনো নির্বাচন কমিশনের চেয়ে খুব যন্ত্রণার মধ্যে আছে এবার। তার উপর গত কয়েকদিন যেগুলো যোগ হচ্ছে, নতুন যোগ হলো একটা মোবাইল ব্যাংকিং। এটাও নির্বাচন কমিশন আজকে বলেছে তারা এটা পরখ করবে বিভিন্ন নির্বাচনী এলাকায়। কারে দিয়ে করাবে? রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে। তার তো এমনিতেই ঘুম হারাম, তার কিন্তু দিন রাত্রি নাই এখন। তার উপর তার এখন মোবাইল ব্যাংকিং চেক করতে হবে। তার উপর আরেকটা যন্ত্রণা যেটা এই মাত্রায় আসবে, আমরা এতটুকু আশঙ্কা করা হয়নি, এআইয়ের কারবার, চরিত্র হনন, আপনার স্টিল ফটোগ্রাফি, ভিডিও ফটোগ্রাফি, অডিও এদিক সেদিক করা, এক একটা এলাকায় কিন্তু বাজে অবস্থা যাচ্ছে। আর ওই জগৎটা এতই সূক্ষ্ম, আপনি ঘটিয়ে দিলেন আমার নামে কিছু একটা, আমি প্রমাণ করতে করতে একদিন চলে গেল। আপনি বলে যাচ্ছেন তো, আরেকটু স্পষ্ট হতে চাই যে আপনি প্রথম বললেন রিটার্নিং কর্মকর্তা তিনি এটা করবেন, কিভাবে করবেন এই মোবাইল ব্যাংকিং, কিভাবে ঠেকাবেন সেটা একটু শুনতে চাই। আবার আপনি এআই এর কথা বলছেন, এই ফ্যাক্ট চেকের দায়িত্বটা আসলে কারা পালন করবে? অবশ্যই রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। কিভাবে, সেই লোকবল কি আছে কিনা? মোটেই নেই, কিন্তু বলাও যাচ্ছে না যে লোকবল নেই, কিন্তু সরকার চেষ্টা করছে, পুলিশের বিভিন্ন উইং চেষ্টা করছে, কিন্তু কয়টা ধরবে? তাতে তো অনেক কাজ আছে। এমনিতে আইনশৃঙ্খলা অত্যন্ত প্রাসঙ্গিক এবং নাজুক অবস্থায়, তারা কি এগুলো নিয়ে থাকবে নাকি এআইয়ের কারা অপব্যবহার করে সেটা খুঁজবে? এর মধ্যে এক একটা অঘটন ঘটছে। একটারও কি গত কয়েকদিন আপনি কোনো কুলকিনারা করতে পেরেছেন? একটারও কুলকিনারা করা যায়নি। তো এইভাবে যদি চলতে থাকে নির্বাচন পর্যন্ত, অর্থাৎ শেষ দিন পর্যন্ত, ভোটের শেষ দিন পর্যন্ত বা ফলাফল ঘোষণা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে একটা আশঙ্কার মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি। যে আপনি বলছেন চলতে থাকে, কমার তো আমরা কোনো লক্ষণ পাচ্ছি না। কোনো লক্ষণ নেই, যে কারণে এখনো বাজারে কিন্তু কানাঘুষা আছে যে নির্বাচনটা কি আসলে শেষ পর্যন্ত হবে কিনা।
এইসব আশঙ্কার কারণে কিন্তু এই প্রশ্নটা বেশি আসছে। আর রিটার্নিং কর্মকর্তা কি করে এটা ঠেকাবেন? এই মুহূর্তে আজকে যিনি একজন কমিশনার সাহেব সেটা বলেছেন যে রিটার্নিং কর্মকর্তারা সেটা যার যার এলাকায় দেখবেন। যার যার এলাকা বলতে একটা জেলায় রিটার্নিং কর্মকর্তা কয়টা মোবাইল দোকানে ঘুরবেন? হাস্যকর কিন্তু। বা বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা আমাদের মাথায় এখনো আসছে না। লেনদেন আপনি কাহাতক কন্ট্রোল করতে পারবেন, জি। আর কার লেনদেন কোনটা ঘুষ, কোনটা নজরানা, কোনটা হাদিয়া, কোনটা বিদেশ থেকে আসছে, কোনটা পাওনা টাকা শোধ করছে, আপনি কিভাবে বুঝবেন সেটা? এটার জন্য কোনো ম্যাজিক্যাল কিছু তো আছে বলে আমাদের জানা নেই। তো এরকম একটা অবস্থায় রাজনৈতিক দলগুলো যদি এই দোষারোপের কাজটা একটু কমিয়ে দিত, আমার বিশ্বাস পরিস্থিতি এই পর্যায়ে যেত না। কারণ এখন অপোজিশন বলতে এখন কিছু নাই, সবাই পজিশনে আছে। বিএনপি বৃহৎ দল, সারা দেশে তাদের লোকবল আছে, তারা যেটা চায় সেটার কাছাকাছি কিন্তু হয়। জি। জামাত ইসলামও ব্যাপক শক্তিশালী, তাদের মেধা শক্তি নাকি আরেকটু বেশি, তারাও যা চায় কাছাকাছি হয়। কিন্তু তারা আমরা দেখছি মেধা বুদ্ধি একটা সিংহভাগ ব্যয় করছে নির্বাচন কমিশনে। সকালে এক পক্ষ গেলে বিকালে আরেক পক্ষ চলে যায়। প্রচুর আবেদন নিবেদন এবং অভিযোগ জমা পড়ছে এখানে। আজও বিএনপির দিক থেকে তারা আবার জানিয়েছে তারা কি কি অভিযোগ দিয়েছে। অভিযোগ জমা আবার দিয়েছে। জামাত ইসলামের পক্ষ জি। থেকেও কিন্তু নির্বাচন একদম কমিশন লিখিত আসলে অভিযোগ যাচ্ছে। কতগুলো অভিযোগ আমলে